ভাইয়া ছাড়ুন, এটা কি ধরনের অসভ্যতা। শুভ আরুষির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আরুষি বারবার ছেড়ে দিতে বলছে কিন্তু শুভর সেদিকে কোনো ধ্যান নেই, ও একদৃষ্টিতে আরুষির দিকে তাকিয়ে আছে। আরুষি শুভকে ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বলে, দেখ বেহা কোথাকার 14টা গার্লফ্রেন্ড থাকতে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? বেটার আবার অন্য কোনো মতলব নেই তো? নাকি সব ভাবছি এই বান্দর তো আবার আমাকে দুই চোখেই সহ্য করতে পারে না। এবার আরুষির বিরক্ত লাগছে, এভাবে তাকিয়ে থাকার কি আছে আজব। ভাইয়া আমাকে দেখা শেষ হলে এবার যদি আমার থেকে একটু সরে দাঁড়াতেন। বিরক্ত কণ্ঠে বলে উঠল আরুষি। আরুষির বিরক্ত হওয়া দেখে শুভ আরেকটু মজা পেল বোধ হয়। ও আরুষিকে ছেড়ে ওর সোজাসুজি দাঁড়িয়ে বলে, শোন, আমি না তোকে দেখছিলাম না, তোর কপালে ওই যে ব্রণটা উঠেছে না ওটাই দেখছিলাম। আর এই শুভ চৌধুরীর রুচি না এতটাও খারাপ না যে তোর মতো বান্দরনীকে দেখতে যাবে। এই দেখুন, একদম মিথ্যে বলবেন না, আমি জানি আমার কপালে কোনো ব্রণ নাই, শুধু শুধু ব্রণকে দোষারোপ করবেন না। তুই জানলি কিভাবে তোর কপালে ব্রণ নাই? তোর এই দুটো চোখ দিয়ে কি তুই তোর কপালও দেখতে পারিস নাকি? বলা তো যায় না, দেখতেও পারিস, তুই যেমন আজব তোর চোখও তেমন আজব। এই একদম ফালতু কথা বলবেন না। আমি আপনার ঘরে আসার আগে আয়নায় মুখটা দেখে আসছি, কোনো ব্রণ নেই। আমার ঘরে আসার আগে দেখেছিস, এখন তো দেখিসনি। আমার ঘরে আসার পরই তোর ব্রণটা উঠেছে আর আমি তো সেটাই দেখছিলাম মনোযোগ দিয়ে যে ব্রণটা কিভাবে জন্ম নিচ্ছে। এবার আরুষি সত্যি প্রচুর বিরক্ত হচ্ছে। তার ঘরে আসার পরে ব্রণ মনে হয় আকাশ থেকে উড়ে এসে আমার কপালে পড়েছে। কেন যে এই ঘরেই ঢুকলো ও? সব ওই সাদিয়ার দোষ। এতক্ষণ পিছনে পিছনে কুত্তার মতো আসছিল আর এখন দেখ কোনো খবর নাই। এই তুই এত বেহা কেন? একটা ছেলের রুমে নক না করে ঢুকে পড়িস। ছেলেটার মান ইজ্জত খোয়াবি নাকি? নেহাত আমি ভদ্র ছেলে বলে তোকে ঘরে আসতে দেখে বিছানা থেকে উঠে পড়েছি। না হলে তুই আবার আমায় একা পেয়ে যদি সুযোগের সদ্য ব্যবহার করতি। দেখেছিস এখনো দাঁড়িয়ে আছিস সুযোগ খোঁজার জন্য। কি ডেঞ্জারাস মেয়েরে তুই। আরুষি শুভর কথাগুলো শুনে হা করে শুভর দিকে তাকিয়ে আছে। উনি নাকি ভদ্র ছেলে? আমি নাকি উনার রুমে এসে সুযোগের সদ্য ব্যবহার করব? মানে এসব মানা যায়? কিরে এখনো এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? তোর মতলব তো আমার ভালো ঠেকেছে না। যা বের হো আমার রুম থেকে। শুভর ধমক খেয়ে আরুষি শুভর দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙ্গিয়ে শুভকে মনে মনে হাজারটা বকা দিতে দিতে চলে যায়। অসভ্য লোক কোথাকার, তোর 14টা গার্লফ্রেন্ডই তোকে ছেড়ে চলে যাবে দেখিস, অভিশাপ দিলাম। আরও কিছু বিড়বিড় করতে করতে ও সাদিয়ার রুমে চলে যায়। কিরে কি এত বিড়বিড় করছিস? তুই আমার কাছে আয় বলতেছি, কি বিড়বিড় করি? বেয়াদব মেয়ে। আরুষিকে রেগে যেতে দেখে সাদিয়া বিছানা থেকে লাফ দিয়ে আরুষির কাছে এসে বলল, জান কি হয়েছে, এত রেগে আছিস কেন? এই শর্ত পাম মারবি না একদম। তুই জানিস না আমি কোথায় ছিলাম। তোর জন্য সবটা হলো। এই কি হয়েছে রে, আমার ভাই আবার তোকে কিসটিস করছে নাকি? সাদিয়া আরুষিকে জ্বালানোর জন্য কথাটা বলে। সস্সাদিয়ার বোকবাচ্চা। আরুষিকে রেগে যেতে দেখে ও ভৌ দৌড় ওকে আর পায়কে। আরুষিও সাদিয়ার পিছনে দৌড়। সাদিয়া সোজা রান্নাঘরে গিয়ে ইরা বেগমের পিছনে লুকিয়ে পড়ে। এখন লুকাচ্ছিস কেন, বের হো বেয়াদব মেয়ে। মা দেখো না তোমার ভাগিনী কেমন আমাকে মারতে আসছে। ইরা বেগম নিজের মেয়ের দিকে একবার তাকিয়ে আরুষির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে রে আরুমণি, তুই এই শয়তানের পিছনে লাগছিস কেন? মা তুমিও আমাকে, দিস ইস নট ফেয়ার মা। সাদিয়া কাদো কাদো ফেস করে বলে। ইরা বেগম সাদিয়ার কান ধরে সামনে নিয়ে এনে বলে, তুই আর তোর ওই ভাই যে কতটা ভালো তা আমার জানা আছে। শুধু শুধু আমার আরু মাকে বিরক্ত করিস। আহ মা ছাড়ো, লাগছে তো, আর আমি কি করলাম? তোমার আরুই তো আমাকে মারতে আসছিল। আমার আরু কেমন আমার জানা আছে। তুই কিছু না করলে আরু নিশ্চয়ই তোকে মারতে আসবে না। নিজের প্রশংসা শুনে আরুষি তো ভাব নিতে ব্যস্ত। সাদিয়া আরুষির ভাব নেওয়া দেখে একটা ভেঙচি দেয়। ঢং। তুমি তো সবসময় আমার দোষী খুঁজে পাও, তোমার আরো দুধে ধোয়া তুলিস পাতা। যাও, কথা নেই তোমার সাথে। সাদিয়া অভিমানী কণ্ঠে কথাটা বলে উঠে। ইরা বেগম এটা দেখে হালকা হাসে। ওরে বেয়াদব মেয়ে, ঢং করছিস আমার সাথে, আয় এদিকে আয়। ইরা বেগম আরুষি আর সাদিয়াকে জড়িয়ে ধরে বলে, তুই আর আরুষি দুজনই আমার কাছে এক। তুই যেমন আমার মেয়ে, আরুষিও আমার আরেকটা মেয়ে। বলে দুজনের কপালে চুমু খায়। হ্যাঁ, আর আমি কেউ না তাই না, আমি তো বানের জলে ভেসে এসেছি। কর কর, ওদের দুজকেই আদর করো।
বলে শুভ মুখ ঘুরিয়ে নেয়। ইরা বেগম এটা দেখে হেসে দেয়। শুভ গিয়ে ওর মা আর বোনকে জড়িয়ে ধরে। ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছিল। শুধু শুভ ছিল না। সেই তখন নিজের ঘরে গিয়ে ঘাপটি মেরে বসে আসে, এখনো আসেনি খালামণি, অনেকবার ডাকার পরও আসেনি। আমার কি মনে হয় খালামণি তোমার ছেলে নির্ঘাত কোনো মেয়ের সাথে ফোনে কথা বলে প্রেম করছে। নিশ্চয়ই তার 14 নাম্বার গার্লফ্রেন্ড তার সাথে কথা বলছে। ইরা বেগম অবাক হয়ে বলেন, 14 নাম্বার গার্লফ্রেন্ড? আরে না, আমার ছেলে এমন না, ওই একটা দুইটা গার্লফ্রেন্ড থাকতে পারে তাই বলে 14টা। আরে খালামণি তুমি কিছু জানি না, সেদিন আমি ভাইয়ার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ভাইয়ার কথা শুনে ওখানেই দাঁড়িয়ে পড়ি, ভাইয়া যেন একটা মেয়েকে চুমু খাচ্ছিল বোধ হয়। আরশির কথা শুনে ইরা বেগমের কাশি শুরু হয়ে যায়। ছেলে কাকে না কাকে চুমু খাচ্ছে সেটা এই মেয়ে আমার কাছে বলছে। এই মেয়ের কখনো বুদ্ধি হবে না। কে যেন বলছিল আমি নাকি কোন মেয়েকে চুমু খেয়েছি। শুভ আরশির পাশে চেয়ারে বসে আরশির কানে কানে কথাটা বলল। আরশি ভাত মুখে নিয়ে চাবাচ্ছিল, হঠাৎ শুভ কথায় ওর খাবার গলায় আটকে যায়। শুভ আরশির মাথায় হাত বুলিয়ে দেয়। মা তোমার ভাগ্নিকে একটু পানি দাও। ইরা বেগম পানির গ্লাস এগিয়ে দেয় আরশির দিকে। আরশি ঢকঢক করে পানি শেষ করে ফেলে। আরও একটু আস্তে আস্তে খাবি তো, দেখলি গলায় আটকে গিয়েছিল খাবারটা। তোকে নিয়ে না আর পারি না। আরশি ইরা বেগমের কথায় মাথা নাড়ায়। তারপর খুব দিকে তাকিয়ে ভাবে, এই লোকটা আবার কখন এলো, আবার সব শুনেও ফেলেছে, এখন তোর কি হবে আরু? কে বাঁচাবে তোকে? কি ভাবছিস আমার নামে উল্টাপাল্টা কথা বলে বেরাবি আর আমি তোকে ছেড়ে দিব? কি যেন বলছিলি, আমি কোন মেয়েকে চুমু খেয়েছি? তুই আজকে আমার রুমে আসিস, তোকে চুমু কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ স্বরূপ ব্যাখ্যা দিয়ে দিব। আরশি ভয়ে ভয়ে শুভর দিকে তাকিয়ে আছে। এই ছেলে যখন চুমুর ব্যাখ্যা যখন দিবে বলেছে তখন দিয়েই ছাড়বে। আমিও কি কমে চালাক নাকি? আমি এই হনুমানের রুমে গেলে তো হো। প্রায় 1 ঘন্টা ধরে আরশি শুভর পা টিপে যাচ্ছে। আরশি কিছু বলতেও পারছে না, শুভ ভয় দেখিয়ে বসিয়ে রেখেছে। ভেবেছিল এই ঘরে 7 দিন আর পা রাখবে না। কিন্তু কি হলো দেখ, এখন এই রুমে বসে আছি, আবার এই মহারাজের পাও টিপছি, যত্ত সব। আমারে মনে হয় তার বউ পাইছে এমন ভাব করছে। ধুররু ভাল্লাগে না। সব হয়েছে ওই সাদিয়া বান্দরনিটার জন্য। শুভর রুমে আসবে না দেখে আরশি তখন সোজা সাদিয়ার রুমে গিয়ে ঘাপটি মেরে বসেছিল। ভেবেছিল এখান থেকে বের হবে না, খালামণিকে বলবে ওকে এখানেই খাবার দিতে। ও বসে বসে এসব ভাবছিল, তখন রুমে সাদিয়ার আগমন ঘটে। সাদিয়া আরশির সামনে গিয়ে একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, জান তোকে না আম্মু ডাকছে। আরশি ভ্রু কুঁচকে কতক্ষণ সাদিয়াকে পর্যবেক্ষণ করল। এই মেয়ের মতিগতি ওর কাছে একদম ভালো লাগছে না। এর ভিতর যে কোনো ঘাপলা আছে তা নিশ্চিত আরশি। এত দাঁত কেলাতে হবে না, খালামণি কেন ডাকছে সেটা বল। আম্মু তোকে ভাইয়ার রুমে কফি দেওয়ার জন্য ডাকছিল। সাদিয়ার কথায় আরশি এক ভ্রু উঁচু করে বলে, একদম মিথ্যা বলবি না, খালামণি এত ছোট কাজের জন্য আমাকে ডাকবে না। আরশির কথায় সাদিয়া অবাক হওয়ার ভান করে বলে, ভাইয়াকে কফি দেওয়া তোর কাছে ছোট কাজ মনে হলো? ভাইয়া যদি এটা শোনে তাহলে তোর কি হাল করবে ভাবতো। এই চুপ কর তো, তোর ওই হনুমান ভাই কি করে আমিও দেখে নিব। আর খালামণিকে বলে দিস আমি আজকে ঘর থেকে বের হব না। তুই তোর ভাইকে কফিটা দিয়ে আয়। আমি পারবো না বাবা, আর আম্মু বাসায় নেই, কফি বানিয়ে দিয়ে গেছে আর বলেছে তুই যেন ভাইয়াকে কফিটাই দিয়ে আসিস। আরশি সন্দিহান চোখে সাদিয়ার দিকে তাকিয়ে বলে, তুই না একটু আগে বললি খালামণি আমাকে ডাকছে, আবার এখন বলছিস খালামণি বাসায় নেই, তোর কেসটা কি বলতো? ইয়ে মানে ওই ভুলে গিয়েছিলাম আম্মু যে বাসায় নেই, তাই ভুলে বলে ফেলেছিলাম। হা হা হা। ভেটকানো বন্ধ কর, তোর ভাই তুই গিয়ে দিয়ে আয় যা। এই মেয়ে তো আচ্ছা বেয়াদব, আরে বইন এত প্রশ্ন না কইরা জানা, না গেলে তো আমার লস। এত সুন্দর সুন্দর কচকচে 1000 টাকার নোটগুলো কি কেউ ছাড়তে চায় বলেন? মনে মনে কি হলো, এমন মূর্তির মতো বসে কি ভাবছিস? ভাবছি ভাবার অভিনয় করে, ভাবছি আমার না একটু ওয়াশরুমে যেতে হবে। তুই ভাইয়াকে প্লিজ কফিটা দিয়ে আসিস, না হলে ঠান্ডা হয়ে যাবে। সাদিয়া কথাটা বলে কোনোদিক না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আরশি হ্যাবলার মতো শুধু সাদিয়ার কর্মকাণ্ডগুলো দেখে গেল। ও সাদিয়াকে কয়েকশো গালি দিতে দিতে নিচে নামল। রান্নাঘরে গিয়ে দেখল রান্নাঘরে কফি বানানোই ছিল, আরশি সেটা নিয়ে শুভর ঘরের দিকে গেল।
তখন থেকেই শয়তানটা ওকে দিয়ে পা টিপাচ্ছে, কিছু বলকে গেলেই বলছে পা না টিপলে নাকি চুমু খাবে। কেন রে, আমার গাল কি সরকারি নাকি? হু। আরুষি শুভর দিকে তাকিয়ে দেখল শুভ ঘুমিয়ে পড়েছে। তাইও আস্তে আস্তে ওখান থেকে উঠে যাচ্ছিল, তখন শুভ ওর হাত ধরে টান দেয়। আরুষি গিয়ে শুভর বুকের উপর পড়ে। শুভ আরুষির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, কোথায় যাচ্ছিলি? না বলে হুম। কোথাও যোজাচ্ছিলাম না, ওই এমনি। আমতা আমতা করে বলে ওঠে আরুষি। না, তোর মনে হয় এই শাস্তি পছন্দ হয়নি তাই না? চুমুর পাসিমেন্টটাই বেটার ছিল। ওটাই তাহলে এখন করি, ঠিক আছে? শুভ কথায় আরুষির চোখ বড় বড় হয়ে যায়। ও শুভকে ওর দিকে আসতে দেখে নিজের মুখ ঢেকে ফেলে। ছি আরুষি, সেই মন ইউ একটা ছেলের রুমে ঢুকে তাকে একা পেয়েছি। ছি আরুষি, ছি। এই ছিল তোর মনে? আরুষি চোখ খুলে দেখে ও বিছানায় আছে। আর শুভ বিছানার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলছে। এই ছেলের কথা শুনে আরুষির গা জ্বলে যাচ্ছে। সব সময় উল্টাপাল্টা কথা বলা। একটু আগে নিজেই আমাকে ছি ছি, এখন আমাকে বলছে আমি নাকি তাকে একা পেয়ে তার সাথে কি করব? মানে এসব মানা যায়? এই যা আমার রুম থেকে বের হ। এখনো দেখ নির্লজ্জর মতো দাঁড়িয়ে আছে। মতলব ভালো না তোর, বের হ। এই কে নির্লজ্জ? হ্যাঁ নির্লজ্জ তো আপনি। একটু আগে কি করতে চাচ্ছিলেন? অসভ্য লোক কোথাকার। সাস্টের লাইনটা আসতেই বলল। শুনে ফেললে আবার ঝামেলা আছে। কি বিড়বিড় করছিস? দেখ, এই বিড়বিড় জিনিসটা আমার একদমই পছন্দ না, তাই যা বলবি সরাসরি বলবি। আর এখন বের হ আমার রুম থেকে। সব সময় তাড়িয়ে দিবে। আমি মনে হয় তার রুমে ইচ্ছা করে আসি। হো। আসবো না আর। থাক তুই তোর রুমে। আরুষি বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। সাদিয়ার রুমে যাওয়ার সময় আরুষির দেখে ইরা বেগম উনার রুম থেকে বের হচ্ছেন। আরুষি ইরা বেগমের কাছে গিয়ে বলে, খালামণি কোথায় গিয়েছিলে তুমি? ইরা বেগম আরুষির দিকে তাকিয়ে বলে, কোথায় যাব? আমি তো ঘরেই ছিলাম। কেন, আমার কি কোথায় যাওয়ার কথা ছিল? যাওনি কোথাও? না, ওই মাথা ব্যথা করছিল তাই ঘরে শুয়েছিলাম। তুই হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছিস? আচ্ছা খালামণি, তোমার সাথে পরে কথা বলছি, এখন কাজ আছে। বলে আরুষি এক দৌড়ে সাদিয়ার রুমে চলে যায়। ইরা বেগম বোকার মতো আরুষির যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা হঠাৎ করে কয়েকটা আজব প্রশ্ন করে আবার ঝড়ের গতিতে চলে গেল। এদের ব্যাপার স্যাপার বুঝি না বাপু। আরুষি সাদিয়ার রুমে গিয়ে দেখল সাদিয়া বিছানার উপর বসে টাকা গুনছে। আরুষি গিয়ে সাদিয়ার পাশে বসল, কিন্তু সাদিয়ার সেদিকে কোনো খেয়াল নেই, ও আছে টাকা গুনতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ বসে থাকার পরও সাদিয়ার কোনো হেলদোল দেখে না, ও একমনে টাকা গুনে যাচ্ছে। টেকবার গোনা শেষ হচ্ছে তো ওই একই টাকা বারবার গুনছে। সাদিয়ার বোকবাচ্চা। কে কে? সাদিয়া ধরফরিয়ে উঠে বলে। আরুষি আর সাদিয়া দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। সাদিয়া অসহায় চোখে আরুষির দিকে তাকিয়ে আছে। আর আরুষির মুখে শয়তানি হাসি। এটা দেখে সাদিয়ার যেন আরো রাগ হয়। নিজেই নিজেকে হাজারটা গালি দেয়। কি দরকার ছিল তখন দরজা খুলে টাকাগুলো গোনার? দরজা লাগিয়ে দিলে নিশ্চয়ই এই বান্দরনী মেয়েটা আমার টাকায় নজর দিত না। কিরে, কি ভাবছিস? চল ভিতরে চল। কতদিন পর শপিং করতে আসলাম বলতো। খুশি খুশি মনে কথাটা বলে আরুষি। আরু বলছি কি, আমার মতো একটা অসহায় মেয়ের সাথে তুই এটা করতে পারছিস? তোর কষ্ট হচ্ছে না আমার জন্য? কষ্ট তো হচ্ছে জান, কিন্তু কি করব বল, এখন আমার শপিং করা বেশি ইম্পর্টেন্ট তোর কষ্টের থেকে। চল ভিতরে চল। বলে আরুষি সাদিয়ার হাত ধরে নিয়ে শপিং মলে ঢুকে পড়ল। সাদু, দেখ ড্রেসটা সুন্দর না? অনেক সুন্দর বল। হ্যাঁ অনেক সুন্দর। বিশ্বাস করে বইন, এত সুন্দর ড্রেস আমি আমার বাপের জন্মে দেখেনি। নে নিয়ে নে, ড্রেসটা অনেক সুন্দর। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে সাদিয়া। ইসস, আমি নিতে চাচ্ছিলাম না, কিন্তু তুই যখন এত করে বলছিস সেটা অনেক সুন্দর তো নিয়ে নেই। আরুষি ড্রেসটা দোকানদারকে প্যাকেট করে দিতে বলে। সাদিয়া হা করে আরুষির দিকে তাকিয়ে আছে। মানেটা কি, নিতে চাচ্ছিল না? তাহলে জিজ্ঞেস করলো কেন ড্রেসটা কেমন দেখতে? আবার বলছে আমি সুন্দর বলছি বলে নাকি ড্রেসটা নিচ্ছে। কেন, আমি খারাপ বললে কি ড্রেসটা আর নিত না? ধুরোর, কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতেছি না। কি রে, এতক্ষণ লাগলো তোদের শপিং করতে? ইরা বেগম আরুষি আর সাদিয়ার হাতে শরবত ধরিয়ে দিয়ে বলে। কি এত কিনলি বলতো? খালামণি, জীবনে ফার্স্ট টাইম আমি আজকে মন খুলে শপিং করলাম। আহা শান্তি। মন খুলে শপিং করবে না কেন? অন্যের টাকা পাইছো তো।
আহারে আমার নতুন নতুন নোটের টাকাগুলো তোরা কোথায় গেলি, ফিরে আয় আবার আমার কাছে। আম্মু আমি ঘরে যাচ্ছি। কেউ যেন আমার ঘরে না আসে। শরবতের গ্লাসটা জোরে শব্দ করে টেবিলের উপর রেখে নিজের ঘরে চলে যায় সাদিয়া। খালামণি তোমার মেয়েকে ঠান্ডা পানি দিয়ে আসো, না হলে আজকে বাড়িটা ব্লাস্ট হয়ে যাবে। সাদিয়াকে শোনানোর জন্য জোরে কথাটা বলল আরুষি। সাদিয়া এবার রেগে ওর ঘরের দরজাটা জোরে লাগিয়ে দেয়। এর আবার কি হলো রে আরু? এরকম বোমা হয়ে আছে কেন? ও এমনি খালামণি, তুমি বুঝবে না। হ্যাঁ তোদের বিষয় তোরাই বোঝ, আমার বুঝে এত কাজ নেই, এমনিতে আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। বলে ইরা বেগম ওখান থেকে রান্নাঘরে চলে যায়। আর আরুষি শপিং গুলি দেখতে থাকে। আরুষি আজকে সবার জন্যই শপিং করেছে, কিন্তু আফসোস টাকাগুলো ওর না, অন্য কারো। কবে যে নিজে টাকা ইনকাম করবে আর কবেই বা নিজের টাকায় কিছু করতে পারবে। হাহ। আরুষি এসব ভাবছিল, তখন মনে হলো ওর পাশে কেউ বসেছে। ও পাশে তাকিয়ে দেখে শুভ। শুভকে দেখে আরুষির মাথা গরম হয়ে যায়। প্রচুর খারাপ এই লোকটা। কি রে এমন ভাবে তাকিয়ে আছিস কেন, মনে হচ্ছে খেয়ে ফেলবি? ভয় লাগছে তো, এভাবে তাকাস না। শুভ ভয় পাবার অভিনয় করে বলে। আরুষি ভাবে এই লোকটা যদি ওর পিছনে না লেগে অভিনয় জগতে নাম দিত তাহলে অনেক উন্নতি হতো এর। আচ্ছা বাদ দে, তুই আর সাদিয়া নাকি শপিং করতে গেছিলি? হ্যাঁ গেছিলাম তো। কেন, আপনার কি রাগ হচ্ছে? আমার কেন রাগ হতে যাবে? রাগ হওয়ার কারণ কি? কারণ এই আমি আপনার এতগুলো টাকা দিয়ে শপিং করলাম, আপনার রাগ হচ্ছে না? আপনিই তো সাদিয়াকে টাকাগুলো দিয়েছিলেন। আমাকে আপনার রুমে পাঠাতে পেরেছিল বলে। টাকাগুলো আমার হলে তো রাগ হবে? হ্যাঁ আমার টাকা ছিল, তবে মাত্র 3,000, আর যা টাকা ছিল সব সাদিয়ার এতদিনের জমানো টাকা। আহারে আমার বোনটা কতটা কষ্ট করে জমিয়েছিল, আর তুই কিনা কয়েক ঘন্টায় তা ফুরিয়ে ফেললি। শুভ কথা শুনে আরুষি কয়েকটা শুকনো ঢোক গিলে। সত্যি যদি এমনটা হয় তাহলে তো আরুষির নিস্তার নেই, বাসায় মনে হয় এতক্ষণ তুলকালাম বেঁধে গেছে। এই সাদিয়া মনে হয় মাকে ফোন করে সব বলে দিয়েছে। এখন তোর কি হবে আরুষি? ভাইয়া আপনি সত্যি বলছেন? না মানে আমি তো মনে করেছিলাম টাকাগুলো আপনার ছিল। তাই তো, এখন আমার কি হবে? সাদিয়া তো আম্মুকে সব বলে দিয়েছে, আম্মু তো আমার হালুয়া টাইট করে দিবে। তুই যদি চাস তাহলে আমি তোর সাহায্য করতে পারি। কিভাবে? আরুষি খুশি মনে বলে। আরে আস্তে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা মানলে আমি তোকে সাহায্য করব। আরুষি খুশি হওয়া মনটা টুকরো টুকরো করে ভেঙে গেল। না জানি এখন আবার কি শর্ত দেবে এই ব্যাটা। এর মাথায় তো শুধু উল্টাপাল্টা চিন্তা। কিরে শর্তটা মানবি তো? কি শর্ত ভাইয়া? আজকে থেকে যখনই আমার কফি লাগবে তখন তুই আমাকে কফি দিয়ে আসবি, ঠিক আছে? যদি শর্তটা মানিস তাহলে আমি খালামণিকে বলবো তোকে কিছু না বলতে। ভেবে দেখ, খালামণির বকা খাবি নাকি আমাকে কফি খাওয়াবি? জানতাম এই লোকের মাথায় ফালতু সব চিন্তাভাবনা আসবে। আজাইরা আমি মনে হয় তার কাজের লোক, তারে 2 বেলা কফি দিয়ে আসতে হবে ঢং। কিন্তু এখন না করলেও তো ঝামেলা, তাহলে আম্মুর কাছ থেকে বকা শুনতে হবে। তার থেকে রাজি হয়ে যা, আর আমি তো কালকেই চলে যাব বাড়িতে। ভাইয়া মনে হয় ভুলে গেছিল। হি হি। কিরে হাসছিস কেন, খালামণির বোকার টেনশনে মাথা নষ্ট হয়ে গেল নাকি? ভাইয়া আমি আপনার শর্তে রাজি, আপনি আম্মুকে বলেন আমার কোনো দোষ ছিল না, আর আমি সাদিয়াকে ওর টাকা দিয়ে দিবনি। না জানি ওই সাদিয়া শয়তান আম্মুর কাছে বানিয়ে বানিয়ে কি সব বলছে। আপনি থাকেন, আমি একটু সাদিয়ার রুম থেকে আসি। এটি বলে আরুষি হাসতে হাসতে সাদিয়ার রুমের দিকে চলে যায়। শুভ ওখানে বসে আরুষির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ভাবে, মেয়েটা পাগল হয়ে গেল নাকি? এখানে কি হাসির কোনো কথা চলছিল নাকি? আজব মেয়ে তো। জান ফুচকা খাবি? চলো না ফুচকা খাই। আরুষি সাদিয়ার হাত ধরে টেনে ফুচকার দোকানে নিয়ে যায়। কালকে থেকে সাদিয়া আরুষির সাথে কথা বলছে না। মেয়ের তার উপর রাগ হয়েছে। তার কষ্ট করে জমানো টাকাগুলো শেষ করাই। আর আমি বা জানতাম নাকি টাকাগুলো ওর ছিল? আমি তো ভেবেছিলাম টাকাগুলো ওই হনুমানটার ছিল। কলেজে এসেও সাদিয়া আরুষির সাথে কোনো কথা বলেনি। ওর সাথে বসেনি পর্যন্ত। এতটা রাগ হয়েছে। তাই তো সাদিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে যাচ্ছে আনুষি তখন থেকে, কিন্তু মেয়ের রাগই কমছে না। আঙ্কেল 2 প্লেট ফুচকা দিন তো, আর ঝাল বেশি দিবেন। না আঙ্কেল আপনি 1 প্লেট ফুচকা বানান, আমি খাবো না। আঙ্কেল আপনি ওর কথা শুনবেন না তো, আপনি 2 প্লেট ফুচকা বানান। আঙ্কেল আমি আপনাকে বলছি 1 প্লেট বানাতে।
না আঙ্কেল, আপনি 2 প্লেট বানাবেন, সাথে ঝাল বেশি দিবেন। এদিকে ফুচকাওয়ালা পড়েছে মহা বিপাকে, কার কথা শুনবে সে? একজন বলছে বানাতে তো আরেকজন বলছে বানাতে না। না, এদের মনে হয় মাথায় সমস্যা আছে, পরে দেখা যাবে দুজন ঝগড়া করতে করতে আমার দোকানটাই উল্টিয়ে দিল। পাগল দিয়ে বিশ্বাস নাই বাবা। দেখ, তোমরা দয়া করে আমার দোকটা উল্টিয়ে দিও না। আমার এই দোকানের উপার্জন দিয়ে সংসার চলে, এখন তোমরা যদি আমার লোকটা উল্টিয়ে দাও তাহলে আমার ছেলেমেয়ে না খেতে পেয়ে মারা যাবে। দোকানদারের কথা শুনে আরুষি আর সাদিয়া একসাথে বলে ওঠে, আমরা আপনার দোকান উল্টাতে যাব কেন? আমরা কি পাগল নাকি? তার থেকে কমে কিছু না। বিড়বিড় করে আরুষি রেগে দোকানদারকে বলে ওঠে, এই আমাদের দেখে আপনার পাগল মনে হয়? খাবো না আপনার দোকানের ফুচকা। কোনোদিন খাব না। এমনিতেও আপনার দোকানের ফুচকা একটুও ভালো লাগে না। আপনার কথা ভেবে আর আপনার বাচ্চাদের কথা ভেবে আমরা দুজন আপনার দোকান থেকে ফুচকা খেতাম। কিন্তু আপনি আমাদের পাগল বললেন। চল তো সাদিয়া, এই দোকান থেকে তার কখনো আমরা ফুচকা খাবো না। আরুষি সাদিয়ার হাত ধরে ওখান থেকে নিয়ে আসে। সাদিয়া আরুষির থেকে হাত ছাড়িয়ে বলে, এটা তুই কি করলি? তুই জানিস আঙ্কেলের ফুচকা কতটা ভালো লাগতো আমার। তুই কি বলে এলি আঙ্কেলকে আমরা আর ওনার দোকানে যাব না? তুই যাবি না? ঠিক আছে, আমি কেন? সাধু, তুই এখনো ওই ফুচকার প্রশংসা করছিস? দেখলি না ওই লোকটা আমাদের পাগল বলল। তারপরও তুই ওই দোকানে যাবি? তুই যেতে চাইলে যা, আমি যাব না। এই আমি বলে দিলাম। দেখা যাবে কতদিন না গিয়ে থাক। তুই যে পরিমাণ ছ্যাঁচড়া তা আমার জানা আছে। ঘুইরা ফিরা তো আবার ওই দোকানেই যাবি 2 দিন পর। সাদিয়া প্রায় 10-15 মিনিট হয়েছে কলেজ থেকে এসেছে। কলেজ থেকে এসে থেকে সোফার উপর বসে আছে। ইরা বেগম এদিক থেকে ওকে বকে যাচ্ছে, কিন্তু সেদিকে সাদিয়ার কোনো হেলদোল নেই। সে এখন এখান থেকে উঠছে না। ও আরেকটু আরাম করে সোফার উপর শুয়ে পড়ে। এই মেয়ে, যা ফ্রেশ হয়ে আয়। কতক্ষণ হয়ে গেছে এসেছিস, এখনো এখানে বসে আছিস কেন? শুধু বসে কেন? এখন তো শুয়েও পড়েছ। এই মেয়েটাকে নিয়ে আমি পারি না। ইরা বেগম সাদিয়ার সামনে দাঁড়িয়ে কর্কশ গলায় বলে উঠলেন। সাদিয়া বিরক্ত হয়ে উল্টো দিকে ঘুরে যায়। মায়েদের এই এক সমস্যা, সবসময় বকবক করতেই থাকবে। কি রে, উঠবি না? আর আমার কথা কেন শুনবি? আমি তোর কে হই? কর যা ইচ্ছে কর। গেলাম আমি, কখনো কিছু বলবো না আর। বানর হচ্ছে দিনে দিনে, কারো কথা শুনে না। ইরা বেগম বকবক করতে করতে চলে যায়। সাদিয়া একবার মায়ের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। প্রায় 1 ঘন্টা পর সাদিয়ার চোখের উপর পানি পড়তেই ও ধরফরিয়ে উঠে পড়ে সোফা থেকে। সামনে তাকিয়ে দেখে শুভ পানির জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভকে দেখে সাদিয়ার মাথা গরম হয়ে যায়। সাদিয়ার এতগুলো টাকা শুভর জন্য শেষ হয়েছে। তার উপর খালামণিকে কিছু বলতেও দেয়নি আরুর ব্যাপারে। এখানে গরুর মতো ঘুমিয়ে আছিস কেন? আর আরু কোথায়? ওকে তো দেখছি না। সাদিয়ার মাথা এমনিই গরম ছিল, তার উপর আবার ওকে গরু বলছে। দাঁড়া, তোকে যদি আমি একটা শিক্ষা না দিচ্ছি। জাস্ট বিকালের অপেক্ষা। কথা বলছিস না কেন? টাকার আফসোসে কি এখন কথাবলা অফ হয়ে গেছে? আহারে, তোর কষ্ট আমি বুঝতে পারছি, থাক, কষ্ট পাস না। এবার বলতো আরুষি কোথায়? তোর বউ কোথায় আমি কিভাবে জানবো? নিজে খবর রাখতে পারিস না? সাদিয়া রেগে কথাটা বলে নিজের রুমে চলে গেল। শুভ আহাম্মক হয়ে সাদিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এভাবে কথা বলার কি আছে? না, আমার বউ বোন সব পাগল হয়ে গেছে, এখন আমার পালা। শুভ, তুইও না কবে পাগল হয়ে যাস এই দুজনের জ্বালায়? সাদিয়ার থেকে কোনো উত্তর না পেয়ে শুভ ইরা বেগমের কাছে যায়। ইরা বেগম নিশ্চয়ই জানে আরুষি কোথায় আছে। শুভ রান্নাঘরে গিয়ে দেখে ইরা বেগম রান্না করছে। ও গিয়ে ইরা বেগমের কাছে দাঁড়ায়। কিরে, কিছু বলবি নাকি? এখানে কি করছিস? আর কখন এলি বাসায়? মায়ের একসাথে এতগুলো প্রশ্ন শুনে শুভ ওর মাকে বলে, আহা আম্মু, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনোটার উত্তর দিব বলো তো? ইরা বেগম হালকা হেসে বলে, আচ্ছা বাবা, কখন এসেছিস তুই? এই একটু আগেই এসেছি। এখানে কি করতে এসেছিস? তোমাকে দেখতে আসলাম। কি করছো? সত্যি করে বলতো, কেন এসেছিস? ইরা বেগম ভ্রু কুঁচকে বলেন। শুভ জানে তার মা এই প্রশ্নটাই করবে, কারণ শুভ এ পর্যন্ত মায়ের কাছে যতগুলো মিথ্যে বলছে সব ইরা বেগমের কাছে ধরা পড়ে গেছে। কিভাবে যে ইরা বেগম ধরে ফেলে কে জানে। তাই এবার শুভ ইরা বেগমকে বলে, মা, আরুষি কোথায়? আরুষি তো ওদের বাসায় চলে গেছে।
কি বাসায় চলে গেছে কখন? কলেজ থেকে চলে গেছে। আজকে সকালে এসে আমাকে বলল ও নাকি বাসায় চলে যাবে। আমি বললাম আর 2টো দিন থাকতে, কিন্তু মেয়ে কি আর আমার কথা শুনবে? ও কার সাথে ওর বাসায় গেছে? একাই চলে গেছে। এটা শুনে শুভ ওখান থেকে চলে যেতে নেয়। ইরা বেগম পিছন থেকে শুভকে ডেকে বলে, কোথায় যাচ্ছিস শুভ? ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। না আম্মু, আমি এখন খাবো না, আমি খালামণিদের বাড়ি যাচ্ছি, ওখান থেকে খেয়ে নিব। তুমি চিন্তা করো না। কথাটা বলে শুভ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরা বেগম এই ছেলেটাকে নিয়ে পারে না, যখন যা ভাববে তাই করবে। এখন নিশ্চয়ই আরশিকে গিয়ে বকাঝকা করবে। আসলেই পাগল ছেলেটা। সাদিয়া সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। শুভকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে সাদিয়া শয়তানি হাসি দেয়। আহারে থ্যাঙ্কু ভাইয়া, আমি তো ভেবেছিলাম বিকাল অবধি অপেক্ষা করতে হবে, কিন্তু তুমি তো এখনই চলে গেলে। এদিকে শুভ আরশিদের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজায়। আরশির মা এসে দরজা খুলে দেয়। আছিয়া খান শুভকে দেখে বলে, আরে শুভ, কতদিন পর এলি, আয় ভিতরে আয়। এখন তো আর তোর খালামণির কথা মনে পড়ে না, তাই তো আর আসিস না? খালামণি, তোমাকে আমার মনে পড়ে না? এটা কখনো হতে পারে? আসলে কি বলতো, এই কয়দিন পড়ালেখা নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। শুভ ইনোসেন্ট মুখ করে বলে ফেলে। আছিয়া খান শুভ মাথায় হাত বুলিয়ে বলেন, তুই এসেছিস, আমি অনেক খুশি। আজকে আর যেতে দিচ্ছি না, তুই বসে এখানে, আমি তোর জন্য শরবত করে নিয়ে আসি। এত রোদের ভিতর এসেছিস। আছিয়া খান শরবত বানাতে চলে যান। খুব সোফার উপর বসে চারপাশে তাকিয়ে দেখে কিন্তু আরশি কোথাও নেই। নিশ্চয়ই ঘরের ভিতর ঘোপটি মেরে বসে আছে। আজকে উচিত শিক্ষা দিতে হবে এই মেয়েকে। ওকে না বলে চলে এসেছে, তার উপর আবার একা একা এসেছে। মেয়ের সাহস দেখে অবাক হচ্ছি। আছিয়া বেগম শরবত এনে শুভকে দেয়। শুভ শরবতের গ্লাসটা নিয়ে বলে, খালামণি, আরশি কোথায়? ওকে তো দেখছি না। ও আর কোথায় যাবে, ঘরেই আছে। কে জানে কি হয়েছে, এসে থেকে ঘরে বন্দি হয়ে আছে। আমাকে তো বলেছ নিয়ে আজকে চলে আসবে। আরে খালামণি, তুমি টেনশন করো না, আমি দেখছি। আমার একটা ধমক শুনলে সুরসুর করে বেরিয়ে আসবে তোমার মেয়ে। হ্যাঁ, একমাত্র তুই পারিস এই বাদরটাকে সোজা করতে। গিয়ে দেখ মহারানীর কি হয়েছে। আছিয়া খান কথাগুলো বলে রান্নাঘরে চলে যায়। শুভ আরশির ঘরের সামনে গিয়ে দরজায় নক করে, কিন্তু আরশি দরজা খুলে না। বার কয়েক খুব এভাবে দরজায় টোকা দেয়, কিন্তু আরশি দরজা খুলে না। এবার খুব কিছু বলতে নিবে, তখন আরশি ভিতর থেকে বলে ওঠে, আম্মু, বললাম তো আমাকে বিরক্ত করো না, আমার মেজাজ খারাপ আছে। তারপরও এতবার কেন ডাকতে আসছো বলো তো? আমি তোর আম্মু না। দরজাটা খোল। দরজায় নকল করতে করতে আমার পাটা ব্যথা হয়ে গেছে। এবার যদি দয়া করে দরজাটা খুলতেন, তাহলে এই শুভ চৌধুরী ধন্য হয়ে যেত। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠ শুভ। আরশি শুভ কথা শুনে ভয় পেয়ে যায়। ও তো ভেবেছিল আছিয়া খান হবে, কিন্তু এই জম কোথা থেকে আসল? আরশি, এবার তোর কি হবে? এখন তো তোর ঘরে একটা বর্ষর ঝড় বয়ে যাবে। না না, দরজা খোলা যাবে। আমি এখানে এভাবেই বসে থাকব। আরশি বিছানার মাঝখানে গিয়ে বসে পড়ে। ও এবার দরজা খুলছে না। দেখ আরু, একদম দরজা না খোলার কথা ভাববি না। তুই যদি দরজা না খুলিস, তাহলে দরজা ভাঙার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। এবার তুই ডিসাইড কর, ভালোভাবে বের হবি নাকি অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। শুভ কথা শুনে আরশি আর কিছু না ভেবে দরজা খুলে দেয়। কারণ এই ছেলের ওপর একটুও ভরসা নেই। যা বলে তাই করবে। আরশি দরজা খুলতেই শুভ আরশির ঘরে ঢুকে যায়। শুভ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে আরশি চোখ বড় বড় করে বলে, ভাইয়া, দরজায় বন্ধ করছেন কেন? যাতে তোকে মারলে সেই মারার শব্দ বাইরে না যায়। শুভর কথা শুনে আরশি কয়েকটা শুকনো ঢোক গিলে, সত্যি কি খুব ওকে মারবে নাকি? কিন্তু ওপর দোষটা কি? কিসের জন্য মারবে? আরশি শুভর দিকে তাকিয়ে দেখে শুভ ওর দিকে আসছে। শুভকে ওপর দিকে হাসতে দেখে আরশি পিছাতে থাকে, যদি সত্যি আবার ওকে মারে। ভাইয়া, আপনি এদিকে আসছেন কেন? তুই পিছাচ্ছিস কেন? এখানেই দাঁড়া। দেখ, আমি যদি তোর কাছে না যাই, তাহলে তোকে মারবো কিভাবে 10 হাত দূরে থেকে? লাস্টের কথাগুলো খুব জোরে বলে শুভর ধমকে আরশি চমকে ওঠে। কেঁদে দিবে এমন একটা ভাব। আরশি পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে যায়। শুভ আরশির কাছে গিয়ে চড় মারতে যাবে, তখনই আরশি চোখ বন্ধ করে কেঁদে দেয়। ভাইয়া, আমাকে মারবেন না প্লিজ। আরশি কেঁদে কেঁদে কথাটা বলে।
আরুষির কান্না করা দেখে শুভ অনেক হাসি পাচ্ছে, তারপর ও রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। না মারোর, ও কি কোনো কারণ রেখেছিস নাকি? আমাকে না বলে কেন এসেছিস? খালামণিকে তো বলে এসেছি। খালামণিকে বলে এসেছিস ঠিক আছে, একা এসেছিস কেন? তো কি হয়েছে একা এসেছি বলে? আরুষি তেজি কণ্ঠে বলে উঠল। একটু আগে না আমার মারার ভয় কাঁদলি, এখন আবার আমার সাথে এভাবে কথা বলছিস? তোর সাহস দেখে অবাক হচ্ছি আরু। শুভ আরুষির দিকে আরেকটু এগিয়ে বলল। ভোভাইয়া আমমি আর কখনো ততমাকে নোনা বলে আসবো না, সসত্যি বলছি। আর এভাবেও কথা বলব না। আরশি তুতলিয়ে কথাটা বলে শুভ এবার আরুষির কাছ থেকে সরে বিছানায় গিয়ে বসে। এটা দেখে আরুষি যেন হাফ ছেড়ে বাঁচে। যাক, মারার তো আর কোনো চান্স নেই। আরু, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই যে আমার শর্ত শুনে আমাদের বাড়ি থেকে চলে এসেছিস সেটা কি আমি জানি না বুঝেছিস? যা এখন আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবি। পারবো না আমি, আম্মুকে বলুন, আম্মু বানিয়ে দিবে। কি বললি পারবি না? আচ্ছা, আমি বরং সাদিয়াকে ফোন দিয়ে বলি, সাদিয়া যেন খালামণিকে সব বলে দেয় তুই যে ওর টাকা দিয়ে শপিং করছিস। তারপর কি হবে তুই তো বুঝতেই পারছিস। শয়তান ছেলে সবসময় ভয় দেখাবে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কিছু বলতে হবে না কাউকে। আরুষি মুখ বাঁকিয়ে চলে যায়। আরুষি রান্নাঘরে গিয়ে দেখে আছিয়া খান রান্না করছে। আরুষি ভাবে মাকে দিয়ে কফিটা বানিয়ে নিবে। আম্মু, তোমার গুণধর ভাগ্নে কফি খাবে, বানিয়ে দাও। দেখছিস না আমি কাজ করছি, তুই একটু বানিয়ে দে। আম্মু, তুমি তো জানো আমি কিছু করতে পারি না। তারপর কফি বানাতে গিয়ে কি বানিয়ে ফেলবো, তারপর তোমার ভাগ্নে আমার উপর চিল্লাবে। তাই বলছি তুমিই বানিয়ে দাও। উফা ফারু, এক কাপ কফি তো বানিয়ে দে, এতটুকু পারবি তুই? আম্মু, আরু আমাকে জ্বালাবি নাকি? কাজ করবি তুই, এখন এক কাপ কফি বানাতে পারবি না? কোনো কাজ করাই না দেখে কি কিচ্ছু করা যাবে না? ধুরুর, নিজের মাও এখন শত্রুতা করে। আরুষি বিড়বিড় করতে করতে কফি বানিয়ে শুভ জন্য নিয়ে যায়। শুভ বিছানায় বসে ফোন স্ক্রুল করছিল। আরুষি শুভ সামনে গিয়ে শুভকে কফির কাপটা এগিয়ে দেয়। শুভ একবার আরুষির দিকে তাকিয়ে বলে, কে বানিয়েছে এটা? আপনার বউ এসে বানিয়ে দিয়ে গেছে। আরুষি দাঁতে দাঁত চেপে কথাটা বলল। শুভ আরুষির কথা শুনে হেসে বলে, ওমা, সত্যি বলছিস আমার বউ বানিয়েছে? তাহলে তো খেয়ে দেখতে হচ্ছে। দে কফিটা দে। আরুষি শুভকে কফিটা দেয়। শুভ কফির কাপটা নিয়ে না খেয়ে বসে আছে। এটা দেখে আরুষি ভ্রু কুঁচকে শুভর দিকে তাকায়। ও কত কষ্ট করে বানালো কফিটা, কিন্তু এর খাওয়ার নাম নেই। আরু, আমি একটা জিনিস ভাবলাম, তুমি তো বললি এটা আমার বউ বানিয়েছে, তাই না? হুমম। দেখ, আমি তো জানি না আমার বউয়ের হাতের রান্না কেমন, আমার বউয়ের বানানো কফিটা তো ভালো নাও হতে পারে, তাই না? তাই তুই আগে এই কফিটা খেয়ে দেখ কেমন হয়েছে, তারপর আমি খাবো। নে ধর। শুভ কফির মগটা আরুষির হাতে ধরিয়ে দিয়ে কফিটা খেতে বলে। আরুষি কফির মগটা ধরে বিছানার উপর বসে পড়ে। আচ্ছা, আপনি কি আমাকে শান্তিতে থাকতে দিবেন না? আরুষি দাঁতে দাঁত চেপে কথাটা বলে। শুভ আরুষির দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আমি তোকে কখন অশান্তিতে রেখেছি? আমি তোকে শুধু কফিটা খেতে বললাম আর তুই বলছিস আমি তোকে শান্তিতে থাকতে দিচ্ছি না। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন বলুন তো? মতলবটা কি আপনার? আরুষি ভ্রু নাচিয়ে বলে। শুভ আরুষির দিকে এগিয়ে বলে, মতলব তো অনেক কিছু আছে, দেখতে চাস? আরুষি শুভকে ওর দিকে এগিয়ে আসতে দেখে বলে, দেখুন, একদম এদিকে আসবেন না, অসভ্য ছেলে কোথাকার, মেয়ে দেখলেই কাছে আসতে মন চায়। শেষের কথাগুলো আসতেই বলল আরুষি। তারপর কফির মগটা ওখানে রেখে চলে যেতে নেয়। শুভ আরুষির হাত ধরে ওর কোলে বসিয়ে দেয়। এটা কি হলো? ছাড়ুন, আমি নিচে যাব। আরুষি উঠতে চায়, কিন্তু শুভ আরুষিকে ধরে বসে থাকে। ছাড়ুন বলছি। আমার নাকি মেয়ে দেখলে কাছে আসতে মন চায়, তাই তো তোকে কাছে নিয়ে বসে আছি। তো আমাকে কেন নিয়েছেন? আপনার ওই 14 নাম্বার গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে বসে থাকুন যান। আমার 14 নাম্বার গার্লফ্রেন্ড তো আমার কাছে নেই, তাই তোকে কোলে নিয়ে বসে আছি। আসলেই বেহা লোক। ছাড়ুন বলছি। শুভ আরুষিকে ছেড়ে দিয়ে উল্টে দাঁড়ায়। তারপর হনহন করে ঘর থেকে বের হয়ে যায়। বেয়াদব, অসভ্য, শয়তান ছেলে কোথাকার। আসলেই মেয়ে দেখে এর মাথা ঠিক থাকে না। আরুষি কফির দিকে তাকিয়ে বলে, আহারে, আমার কষ্ট করে বানানো কফিটা তোকে আর খাওয়া হলো না। খালামণি, প্লিজ আমাকে যেতে হবে।
হ্যাঁ যা, এতবার বললাম থেকে যা, থাকবি না আর থাকবি বা কেন, এখন মনে হয় আমাকে মনেই পড়ে না। আছিয়া খান অভিমান করে বলে উঠে শুভকে। শুভ আছিজা খানকে হালকা জড়িয়ে ধরে বলে, খালামণি তুমি এভাবে বললে কি আমি যেতে পারি বলো? কিন্তু বোঝার চেষ্টা করো, আমার যেতে হবে। আচ্ছা আমি বরং কালকে এসে থেকে যাব, ঠিক আছে? সত্যি তো কালকে আসবি? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা এই দেখ, আরুষির মাথা ছুঁয়ে বলতেছি আমি আসব। আরুষি শুভর একটু পাশেই দাঁড়িয়ে ছিল। শুকবে ওর মাথায় হাত দিতে দেখে ও এক লাফে দূরে সরে যায়। এই আপনি আমার কসম কেন দিচ্ছেন কালকে না আসলে পরে আমার যদি কিছু হয়ে যায়? আরে আমি না আসলেও তোর কিছু হবে না, কারণ কুটনিরা এত সহজে মরে না। কি বললেন আমি কুটনি? আপনার বউ কুটনি, দরকার পড়লে আপনার বউয়ের কসম দিন, আমার কসম কেন দিচ্ছেন? তাই তো দিলাম। মানে? উফাফ, আরুষি চুপ করতো, তুই আমার ছেলেটাকে অনেক জ্বালাস। আরুষি হা করে নিজের মায়ের দিকে তাকিয়ে আছে। ও নাকি এই বদ লোকটাকে জ্বালায়? হায় আল্লাহ, আমার মা কোন দুনিয়ায় থাকে? শুভ আরুষির এমন ফেস দেখে মিটিমিটি হাসছে। আরুষি শুভর দিকে তাকিয়ে দেখে শুভ হাসছে। শুভর হাসি দেখে আরুষি রেগে নিজের ঘরে চলে যায়। আরুষিকে রেগে যেতে দেখে আছিয়া খান আর শুভ হেসে দেয়। তুমি সাবধানে থেকো আর উনার খেয়াল রেখো। আজকাল আমাকে প্রচুর বিরক্ত করছে তোমার মেয়েটা। তুইও সাবধানে যাস, আর পারলে কালে আপা আর সাদিয়াকে নিয়ে আসিস। আচ্ছা আম্মুকে বলে দেখব। আমি আসছি তাহলে। শুভ আছিয়া খানের থেকে বিদায় নিয়ে চলে যায়। চলবে।